This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্যাংককে দুই রাষ্ট্রপ্রধান ভারত এবং বাংলাদেশের দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক হয়, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকে ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস। ব্যাংককের মোদি ইউনূসের এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের ভাষ্য বিদ্বেষ পরায়ণ, এমনটাই সূত্রে খবর। বাংলাদেশের ভাষ্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জানাচ্ছে সূত্র। শেখ হাসিনার প্রত্যর্পণের কথা তোলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। রেসপন্স ওয়াজ নট নেগেটিভ। ফেসবুক পোস্টে এমনটাই লিখলেন শফিকুল আলম। কে শফিকুল আলম? মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব এই শফিকুল আলম। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ব্যাংককে মোদি ইউনূস দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের ভাষ্য বিদ্বেষ পরায়ণ, এমনটাই সূত্রে খবর। বাংলাদেশের ভাষ্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শেখ হাসিনার প্রত্যর্পণের কথা তোলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। রেসপন্স ওয়াজ নট নেগেটিভ। ফেসবুক পোস্টে লেখেন শফিকুল আলম। মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব এই শফিকুল আলম। বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্যাংককে প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয় এবং এই বৈঠক হবে কি হবে না এই নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে এই জল্পনা চলছিল। অবশেষে সেই বৈঠক হয় এবং সেই বৈঠকের পর সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে নিজেই ফেসবুক পোস্টে সেই ছবি শেয়ার করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবং এরপরেই দেখা যায় তার প্রেস সচিব, প্রেস সেক্রেটারি প্রফেসর মোহাম্মদ ইউনূসের শফিকুল আলম, তিনি একটি ফেসবুক পোস্ট করেন এবং যেখানে লেখেন যে শেখ হাসিনার প্রত্যর্পণের কথা প্রফেসর মোহাম্মদ ইউনূস তুলেছিলেন ব্যাংককের ওই মোদি ও ইউনূসের ওই বৈঠকে এবং রেসপন্স ওয়াজ নট নেগেটিভ। অর্থাৎ ভারত এখানে নেগেটিভ কথা কিছু বলেনি, অর্থাৎ ভারতবর্ষ এই শেখ হাসিনাকে নাকি তাদের হাতে তুলে দেবেন, এমনটাই ইঙ্গিত করতে চেয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আমরা এই নিয়েই কথা বলবো, সরাসরি চলে যাবো নিউজ রুমে। রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এটা তো পরিষ্কার দ্বিচারিতা, এরকম কোনো কথা তো হয়নি। হ্যাঁ, কথা উত্থাপন হয়েছে, কিন্তু সেই বিষয় যে রেসপন্স ওয়াজ নট নেগেটিভ কিন্তু পজিটিভ, এই কথাটাই বা তাদেরকে কে বলল? এই কথাটাই শফিকুল আলম কিভাবে জানলেন? প্রথমে বলি, প্রেস সচিব হিসেবে শফিকুল আলম ওই একান্তে যে বৈঠক হয়েছিল মোদি ডক্টর ইউনূসের, সেখানে পাশেই তিনি অপেক্ষা করছিলেন। নিশ্চয়ই তাকে ডক্টর ইউনূস ব্রিফ করেছেন, ফুলিয়ে ফাঁপিয়ে বা এক স্টেপ এগিয়ে বাংলাদেশ খেলতে চাইছে যে শেখ হাসিনা প্রত্যর্পণ প্রসঙ্গে ভারত নেগেটিভ কোনো দেখায়নি, তার মানে ইতিবাচক আছে, শেখ হাসিনাকে তুলে দেবে এরকম কোনো কথা নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে বলেছেন কিনা সেটা ব্যাখ্যার বিষয়। কিন্তু বাংলাদেশ এক স্টেপ এগিয়ে খেলছে, এক স্টেপ চালিয়ে খেলছে কথা বলা যায়। এবং আমরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়, সুজিতদার সাথে কথা বলবো। বাংলাদেশ কি এক স্টেপ চালিয়ে খেলছে? শফিকুল আলম একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, সেখানে হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গ নিয়ে তিনি বলেছেন হাসিনা ভারতে বসে যে অ্যাক্টিভিটি করছে তা অনভিপ্রেত, তিনি যা করছেন বাংলাদেশকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতে চাইছেন। কিন্তু হাসিনাকে নিয়ে ডক্টর ইউনূস এবং মোদির নাকি যে আলোচনা হয়েছে তাতে ভারত নেতিবাচক নয়, মানে অনায়াসেই শেখ হাসিনাকে ডক্টর ইউনূস বা বাংলাদেশের হাতে তুলে দেবে ভারতবর্ষ। ইতিবাচকও নয় তো, নেতিবাচক নয়, মানে হচ্ছে উনি জানেন যে বাংলাদেশে এই ধরনের কথাবার্তা আসে, যে শেখ হাসিনা যে ভারতে বসে স্টেটমেন্ট দিচ্ছেন, বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিচ্ছেন, ডক্টর ইউনূস কী করতে পেরেছে? এই 7-8 মাসে তো ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে, কত কিছু হয়েছে, তাতে কি ভারতকে কোনোভাবে তিনি টলাতে পেরেছেন? পারেননি।
কোনো ক্রমে একটা অ্যাপয়েন্টমেন্টের দরকার ছিল, সেটা হচ্ছে বাংলাদেশে এই যে তার জনপ্রিয়তাটা ইউনূস এখন রক্ষা করছে, কারণ বাংলাদেশে এটা কার্যত ঠিক কথা, শেখ হাসিনার দলের উপর একটা বহু সংখ্যক মানুষ ক্ষিপ্ত বিধ্বস্ত, সাংগঠনিকভাবে তারা অর্গানাইজ নয়। বিএনপিকে নির্বাচন চাই, নির্দিষ্ট সময়সীমা অবধি সংস্কার চলতে পারে, এই ছিল বিএনপি। তার মানে দুটো কোণঠাসা এরকম একটা অবস্থায় তাহলে গোটা দেশটার কী হবে? এখান থেকে ডক্টর ইউনূস তিনি বোঝাতে চাইলেন যে আমার মতো একজন ব্যক্তিকে আপনারা পেয়েছেন, বাংলাদেশ আপনারা সৌভাগ্যবান, আমার কাছে কোনো ব্যাপার না। কিন্তু সেটা তো সৌভাগ্যবান বাংলাদেশকে তিনি কন্টিনিউয়াসলি মেসেজ দিচ্ছেন, তার চালাচামুন্ডারা রয়েছে। ফলে এরা একটা ভারত বিদ্বেষ, মানে এরকম একটা বাইনারি তৈরি করে না যে প্রচণ্ড ভারত বিদ্বেষ, ভারতের জিনিসপত্র। প্রথম থেকেই তো এই কথাটা বলছি, ভারতের জিনিসপত্র বাংলাদেশের দরকার, কিন্তু ভারতের যে টোটাল বাণিজ্য তার 5%ও মধ্যেও বাংলাদেশ পড়ে না। মানে ভারতের প্রোডাক্ট বিভিন্ন দেশে সেটা যায়, বিভিন্ন ধরনের, বিশেষ করে আইটি সেক্টরের আইটিএস যে প্রোডাক্টগুলো, সেটা যে ভারত কতটা দক্ষ গোটা বিশ্ব এখন জেনে গেছে। ভারতীয় কর্মীরা গুগল, মাইক্রোসফট এগুলো সিও হয়। সুতরাং এই সমস্ত বলে তো কোনো লাভ নেই। এখন তিনি শফিকুল আলম একজন সাংবাদিক, তার প্রেস সচিব, এমনি ভদ্রলোক লোক, কিন্তু কি হয়, শফিকুল আলম খুব বিচক্ষণ মানুষ, শিক্ষিত সাংবাদিক ছিলেন, কিন্তু কি হয় জানো তো, ওই যা হয় আর কি, সঙ্গদোষ। তিনি ডক্টর ইউনূসের রয়েছেন, ইউনূস এখন এইখানে চাপ খেলে এইটা এইভাবে বলো, শফিকুল সেই নেমে গেল। এই শফিকুল আলম তিনি হচ্ছে ওই বুক ফেয়ারের সময় কী হয়েছে, শেখ হাসিনার নামে একটা ডাস্টবিন তৈরি করেছিলেন, অথচ এরা শেখ হাসিনার সময় সারাদিন নাকি এদের বঙ্গভবনে দেখা যেত বিভিন্ন ক্ষেত্রে, তৈলমর্দন থেকে শুরু করে কোনো কিছু। যাকে সেটা আমার বিষয় নয়, আমি এগুলো শুনেছি বাংলাদেশের যারা অনেক সাংবাদিক তারা বা বিভিন্ন ক্ষেত্রে এগুলো শুনেছি। আমি তো আর বাংলাদেশে গিয়ে সাংবাদিকতা করি না, বাংলাদেশে আমি যাইনি, কিন্তু এগুলো শোনা তো যায়। তো শফিকুল আলম বলেছেন ভারতের মনোভাব নেতিবাচক নয়, ইতিবাচকও তো নয়। সেটা কেন লিখলি না? ভারতের মনোভাব ইতিবাচক, নেতিবাচক নয় বলে একটা মানে সান্ত্বনা দিল। এগুলো হচ্ছে ধূর্তামির লক্ষণ। ধূর্ত যারা হয়, বুদ্ধিমানের লক্ষণ তো এটা নয়। প্রশ্নে আসবো, তাহলে কি কোথাও বাংলাদেশ এই অপেক্ষায় ছিল যে মোদির সঙ্গে যখন ডক্টর ইউনূসের এই বিমস্টেকের আধারে বৈঠক হবে, শেখ হাসিনার বিষয়টাকে সামনে আনবো, চালিয়ে খেলবো? আপনি যে ধূর্তামির কথা বললেন, তাহলে কি বাংলাদেশ চালাকি করছে শেখ হাসিনাকে নিয়ে? হ্যাঁ, এবং ধূর্তামির আশ্রয় নিয়েছে এই ক্ষেত্রে। তারা বলেছে এখন কি হয়েছে, একটা নির্বাচিত সরকারের সাথে ভারতের এমনি কূটনৈতিক বা এমনি যোগাযোগ এনে এখন এতবার করে বলছে, এবং সবচেয়ে বড় বর্ডারে রয়েছে, যে কোনো আপদে বিপদে ভারতকে ফোন করে, এবং বিদেশ সচিব স্তরে কিন্তু যোগাযোগ থেকেছে। 5ই আগস্টে পরে বিক্রম মিস্ত্রি বা হচ্ছে এস জয়শঙ্কর এবং ভারতের যারা কূটনৈতিক দিকে যারা রয়েছে তারা কিন্তু যোগাযোগ রয়েছেন, বাংলাদেশের থেকেও সেই যোগাযোগটা ছিল। এখন এই যোগাযোগটা রয়েছে, কিন্তু তার সাথে যে ভারত বিদ্বেষটা করেছে এবং সবচেয়ে বেশি সংখ্যালঘু প্রশ্নটা হচ্ছে, সেখানে তো একটা বিজেপিকে একটা জবাবদিহি করতে হবে, তার সরকার চলছে। বিজেপির একটা স্পষ্ট ন্যারেটিভ আছে, সেই ন্যারেটিভটা হচ্ছে ভারতবর্ষে তা সবকা সাথ সবকা বিকাশ বললেও একটা তাদের হিন্দুত্বের রাজনীতিকে তারা কখনো অগ্রাহ্য করেনি, অস্বীকার করেনি। এটা বাংলাদেশও জানে। বাংলাদেশ বিভিন্নভাবে সেটাকে চাপ দিয়েছে, এবং হচ্ছে গায়ের জ্বালা মেটাতে ওখানে যেভাবে সামান্য সংখ্যক মানে যেটুকুনি সংখ্যালঘু আছে তাদের সাথে যে উৎপীড়ন, মানবাধিকার লঙ্ঘন করেছে, সেগুলো তো আছেই। তৎসত্ত্বেও তারা একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে, এবং নিমরাজি অবস্থায় বিমস্টেক ভারতের কাছে যেহেতু গুরুত্বপূর্ণ, একটা সাক্ষাৎ হয়েছে। সেই সাক্ষাতে কতগুলো প্রসঙ্গ এসেছে, ইনিয়ে বিনিয়ে কথা হয়েছে নানা রকম, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তী ক্ষেত্রে ভারতের বিদেশমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছে, এগুলো সর্বৈব মিথ্যে। এই যে শেখ হাসিনাকে নিয়ে কোনো কথা হয়েছে, শেখ হাসিনাকে প্রত্যার্পণের ব্যাপারে কিচ্ছু হয়নি এসব। এটা শফিকুল আলম এই ধরনের কথাবার্তা বলে
একটা ইমেজ বিল্ডিংয়ের কাজ করছেন, এটা তার কাজের মধ্যে পড়ে, সে একটা ফেসবুকে এটা সেই কারণে দিয়েছে। কিন্তু ভারতের দিক থেকে এস জয়শঙ্কর বলে দিয়েছে না, পরিষ্কার কথা, যে এস জয়শঙ্কর বলেছে আরে তোমার ওখানে নয়, তুমি সমুদ্রের কাস্টোডিয়ান নিজে দাবি করছো। উপকূল তটটা কার বেশি? ভারতের কাছে সবচেয়ে বেশি উপকূল তট আছে। তুমি ভাবো মানে একেবারে কেরালা থেকে শুরু করে উড়িষ্যা হয়ে দীঘা হয়ে তুমি একদম পুরো এখানে বকখালি, যেখানে তুমি যাবে উপকূল তট সুন্দর, মানে একটা দীর্ঘতম উপকূল তট রয়েছে। উপকূল তট যাদের রয়েছে না, তারা যে কোনো জায়গায় যে কোনো বিষয়ে বানিয়ে ফেলার ক্ষমতা রাখে। তো এইটা এস জয়শঙ্কর বুঝিয়ে দিয়েছেন, এবং এই থেকে একটা জিনিস খুব সহজেই প্রমাণিত হয় যে এখন ডক্টর ইউনূসের কার্যত তিনি বাংলাদেশের জনপ্রিয়, বাংলাদেশের মানুষকে কেননা নির্বাচন তিনি দিবেন না, এবং আগের নির্বাচনগুলোকে নিয়ে যেহেতু প্রশ্ন আছে। এখন নির্বাচন কি করে হবে? সংস্কার হচ্ছে, চীন থেকে প্রচুর বিনিয়োগ আসবে, ইনভেস্টমেন্ট আসবে, সংস্কারের বাংলাদেশ। এখন তো নির্বাচন হবে না, আগামী বছর জুন মাসে দেখা যাবে। আর যদি তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হতে চান, আর যেসব বলছে অন্যান্য সমন্বয়করা যে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী বা ডক্টর ইউনূস, প্রথম কথা হচ্ছে নির্বাচন দিলে খুব ভালো মতো হয়েছে, জাতীয় নাগরিক পার্টি 10টা সিট পাবে কিনা সন্দেহ। তার কারণ বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ এবং বিএনপি কেন্দ্রিক। সেখানে তৃতীয় শক্তি হিসাবে জামাত আছে, জামাত এবং হচ্ছে ইসলামী ঐক্য জোট, এরা যদি এক হয় এবং জাতীয় নাগরিক পার্টির উপর দুদিন পরে দেখো জামাত পর্যন্ত ভরসা করবে না, করছেও না। জামাতকে নির্বাচনে যদি কিছু করতে হয়, সে বিএনপিকে সঙ্গে নিয়ে তাকে করতে হবে, এরকমই একটা পরিস্থিতি রয়েছে। কিন্তু সুতরাং ডক্টর ইউনূস কোনো পরিস্থিতি তার তিনি দীর্ঘায়িত করতে চাইবেন। তার কারণ হচ্ছে দেখো, নোবেল পুরস্কার জয়ী অনেকগুলো ডক্টরেট পেয়েছেন বিভিন্ন জায়গা থেকে, সেখানে বাংলাদেশের ইতিহাসে যদি তিনি 1 বছর অতিক্রম করতে পারেন, তাহলে তো বাংলাদেশের এই উপমহাদেশের ইতিহাসে তার একটা নাম থাকবে। সেই কারণে তিনি নির্বাচনটাকে পিছিয়ে রাখতে চাইছেন, এবং ভারতের দিক থেকে তো কোনো উদ্যোগ থাকবে না, সেখানে নির্বাচন কবে হবে, কী হবে না হবে, সেটা ভারতের কি এসে যায়। এবং আওয়ামী লীগকে তিনি যেহেতু সরাসরিভাবে ওইভাবে রাজনৈতিকভাবে কেউ ঘায়েল করতে পারেনি, মেটাকুলাস ডিজাইনের মাধ্যমে তাকে ক্ষমতার থেকে বাইরে রাখতে পেরেছে। এই মেটাকুলাস ডিজাইনে ক্ষমতার থেকে বাইরে রাখার কারণে যেটা হয়েছে যে নির্বাচনটাকে যদি প্রলম্বিত করা যায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে বিএনপিকে দেখো, যেই মুহূর্তে তুমি দেখো এখানে ডক্টর ইউনূস এত ভারত বিদ্বেষ করে বলে একেবারে নরেন্দ্র মোদীর সাথে কথা বলে গদগদ হয়ে গেছে, সেখান থেকে দেখো ঠিক তার পরদিন থেকে বিএনপি শুরু করেছে ভারতবর্ষের বিরুদ্ধে বলা শুরু করেছে। এই তোমার ওয়াকফ বিল নিয়ে ভারতের সংখ্যালঘুদের অবস্থা বিপন্ন হবে, ধর্মনিরপেক্ষতার যে আদর্শ এই উপমহাদেশে শান্তি বিঘ্নিত হবে, মানে বাজিয়েই চলেছে বিএনপির নেতারা এক এক করে। অর্থাৎ যেটা ডক্টর ইউনূস আর কি করেছেন, তিনি কোন দিকে যাবেন? আসলে এইরকম একটা ছোট দেশ, যার সম্ভাবনাময় দেশ, প্রাকৃতিক ঐশ্বর্যে ভরপুর, সমুদ্র তট আছে, চাষযোগ্য জমি আছে, সেই একটি দেশকে এতটা রাজনৈতিকভাবে দেউলিয়া, এতটা রাজনৈতিকভাবে দেউলিয়া যে, এবং ধর্মভিত্তিক রাজনীতি প্র্যাকটিস করতে করতে যেটা হয়ে গেছে, আন্তর্জাতিক স্তরে কিভাবে তারা এই মোকাবিলা করবে সেই ব্যাপারটাকে নিয়ে গুরুত্ব তারা দেয়নি। বছরে আরও চাপের মধ্যে পড়েছে, যেহেতু এখন আমেরিকার শুল্ক চেপে গেছে, 37% ট্যাক্স দিতে হবে। কে কিনবে বাংলাদেশের জিনিস? তার অর্থনীতি কিভাবে চলবে? ফলে এখন ভারতের সঙ্গে দরকার। একটা তো মিটিং হয়েছে, কিন্তু সেটা তো হবে না, কাজের কাজ কী হয়েছে লোক তো জিজ্ঞেস করবে। হয়তো বাংলাদেশের মিডিয়ায় প্রশ্ন বেশি করে তুলতে পারবে না, তার কারণ টুটি চেপে ধরা আছে, ভয় দেখানো আছে। যে সাংবাদিকরা এগুলো করতে পারে তাদেরকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে, এবং কেউকে জেলে পুরে দিয়েছে। সুতরাং তাহলে কে এটা তুলতে পারে? এই ধরনের এই প্রশ্নগুলো বাংলাদেশের আম জনতাটা তো হবে যে আপনি যে বলছেন আওয়ামী লীগ, দুদিন পরে বলবে যে আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল না, আপনি কি করেছেন? তাদের তো জেল বিচার প্রক্রিয়া দিয়েছেন। অর্থাৎ সর্বক্ষেত্রে এই ব্যর্থতাকে চালাকি দ্বারা অতিক্রম করতে চাইছে। সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের যে প্রেক্ষাপট রয়েছে, সেখানে নির্বাচনের কথা বলছে, বিএনপির মতো শক্তি কিন্তু
ইউনুসের দিকে আঙুল তুলতে শুরু করেছে এবং তারা বলছে এই যে এনসিপি নতুন দল তৈরি হয়েছে, এই দলের নেপথ্যে ডক্টর ইউনুস। আসলে তিনি একদিকে চাইছেন রাজনৈতিক কৌশল চেলে যাতে সে বাংলাদেশের নাগরিকরা, মানুষ বা এই সমস্ত রাজনৈতিক শক্তি যেগুলো তারই তত্ত্বাবধানে গড়ে উঠেছে, তারা বলুক যে আমরা ইউনুসকে চাই, নির্বাচিত সরকারে ইউনুসই দাঁড়াক। আবার একদিকে তিনি চীনের সঙ্গেও সম্পর্কে জল মাপছেন, ভারতবর্ষের সঙ্গেও সম্পর্কে জল মাপছেন, আবার সামরিক দিক থেকে পাকিস্তানের সঙ্গেও। আসলে তার মাথায় চলছেটা কি? অর্থনীতিবিদ ইউনুস এতটা ঘোড়েল হয়ে গেলেন কি করে? অনেক পাতি বাংলায় বলছি, ঘোড়েল। এর সাথে চীনের সাথে তাদের 75 সাল থেকে সম্পর্ক বাংলাদেশের। বাণিজ্যিকভাবে চীন যে এখন অগ্রগতি, চীনের বাজার, এবং চীন ফেভারও করে, ফেভার্ড নেশনের মধ্যে রয়েছে বাংলাদেশ। ফলে সেখানে বাংলাদেশের শুল্ক কখনো চীনের উপর চাপায়নি এবং বাংলাদেশে সামান্য শুল্ক চাপিয়ে তাদের অর্থনীতি, এবং সেটা চীনা পণ্য বাংলাদেশও খুব জনপ্রিয়। কিন্তু চীনা পণ্যের থেকে বাংলাদেশের মানুষের একটা অ্যাফিনিটি রয়েছে ভারতের। এদের একদিনে বিদ্বেষে কথা বলে, ওরা শোনে, এক কান দিয়ে শোনে, অন্য কান দিয়ে বার করে দেয় এবং ভারতের জিনিস কেনে। ভারতের বাজার সেখানে রয়েছে। তবে কিন্তু ভারত, আমি আগেও যেটা বলেছি, প্রায় 5%-এর মতো ওখানে তারা বাণিজ্য করে। সুতরাং এটা হলো বাণিজ্যের দিক। দেখো, বাণিজ্যের দিক থেকে কে কার সাথে কী সম্পর্ক করবে, শুল্ক কীভাবে হবে, সেটা একটা দিক আছে। কিন্তু শুধু সামরিক ক্ষেত্রে যে পাকিস্তানের কথা বলছে, এটা ইদানিং ট্রেন্ড। তার আগে পর্যন্ত ভারতের সাথে তার সম্পর্ক সামরিক দিক থেকে এখনও অটুট। এবং পাকিস্তান সেখানে একটা বেস করতে চাইছে। তার কারণ হচ্ছে পাকিস্তানি মনোভাবাপন্ন যারা রয়েছে, এবং তারা কিন্তু উইপনাইজ মানে সশস্ত্র। তারা ইউনিভার্সিটিতে কাউকে, মানে একটা তুমি ভাবো, একটা ইউনিভার্সিটির মধ্যে চাপাতি, হকি স্টিক মজুত আছে। এক একটা জায়গায় তোমার বিভিন্ন জায়গায় রয়েছে, সেখানে জামাত বা তাদের সাথে পাকিস্তানের খোলাখুলি ভালো সম্পর্ক সকলেই জানে, এবং তাদের প্রভাব রয়েছে। অর্থাৎ একটা হোল সোসাইটির মধ্যে একটা বড় অংশ উইপনাইজড। সেখান থেকে দাঁড়িয়ে নাগরিকদের কি ভূমিকা থাকতে পারে? তারা বলছে নাগরিক, তুমি যেটা বললে যে নাগরিক, জাতীয় নাগরিক পার্টি, এই পার্টিটা হয়েছে নাগরিক ঐক্য বলে একটি পার্টি তিনি তৈরি করেছিলেন, ডক্টর ইউনুস অনেক দিন আগে করেছিলেন। এই পার্টিটার স্থায়িত্বকাল ছিল মাত্র 3 সপ্তাহ। 21 দিনের মাথায় পার্টিটাকে তিনি নিজে বলেন এই পার্টি অস্তিত্ব নেই। সেইটাই জাতীয় নাগরিক পার্টি হিসাবে এসছে এনসিপি। অর্থাৎ নাগরিক ঐক্যটা নাগরিক পার্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টি। বিভিন্ন জায়গায় তারা করছে। কিন্তু দেখো, নির্বাচনে সফল হওয়াটা একটা অন্য জিনিস। নাগরিক চেতনা থেকে রাজনীতিতে পর্যবসিত হওয়ার জন্যে একটা থাকা দরকার। বাংলাদেশের নাগরিক সমাজ তারা খুব বিধ্বস্ত অবস্থার মধ্যে রয়েছে। তাদের অনেকগুলো জায়গায় সাংস্কৃতিক কর্মকাণ্ড টোটালি স্টপ হয়ে গেছে। এরকম একটা জায়গা থেকে তারা চেষ্টা করছেন, কিন্তু চেষ্টাটা আমার মনে হয় এই মুহূর্তে ফলপ্রসূ হবার মতো জায়গায় নেই। আসলে তাহলে এই মুহূর্তে ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে শফিকুল আলম যা লিখছেন, যা বলছেন, তার কতটা সত্যতা আছে তা নিয়ে সংশয় রয়েছে। ভারত নেতিবাচক নয় শেখ হাসিনা নিয়ে, তার মানে এই নয় ভারত শেখ হাসিনা নিয়ে অত্যন্ত ইতিবাচক এবং অনায়াসেই বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে এমন পরিস্থিতি কিন্তু নেই। অর্থাৎ কোথাও না কোথাও ফুলিয়ে ফাঁপিয়ে এই বিষয়টাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে আনা হচ্ছে আরও বেশি করে, যাতে শেখ হাসিনা ভারতে যে সেফ আশ্রয়ে রয়েছেন তার ওপর চাপ তৈরি করা যায়। এবং বারবার শেখ হাসিনারই যে অডিও বার্তা, কখনো কবিতার ঢঙে ডক্টর ইউনুসকে আক্রমণ, কখনো অন্তর্বর্তী সরকার নিয়ে নানা ধরনের তার বক্তব্য সামনে আসছে, সেটাকে কোথাও না কোথাও এখনও পর্যন্ত ভয় পাচ্ছে বা বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনুসের কাছে, একথা বলা যায়। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সুচারু কথা বলছিলাম।